আজ আমরা হুমায়ুন আহমেদের নীল অপরাজিতা উপন্যাসটা নিয়ে একটু আলোচনা করব। মানে একেবারে শুরুর অংশটা। হ্যাঁ, প্রথম পর্বটা। আমাদের হাতে আছে ওই উপন্যাসের প্রথম দিকের খানিকটা অংশ, যেখানে শওকত সাহেব, মূল চরিত্র, তিনি ঠাকুরকোনা নামের একটা স্টেশনে নামছেন। তারপর নৌকায় উঠছেন, একটা চিঠি লিখছেন, এই সব ঘটনাগুলো। একদম। তো আমাদের লক্ষ্যটা কি? আমরা আসলে বোঝার চেষ্টা করব এই শুরুটা লেখক কিভাবে সাজালেন, গল্পের মুডটা কেমন। ঠিক। আর শওকত সাহেবের চরিত্রটা, তার ওই মানসিক অবস্থা, আর গ্রামে এসে সেখানকার মানুষজনের সাথে তার প্রথম দেখা সাক্ষাৎ, সেগুলোর মানে কি দাঁড়ায়? বিশেষ করে যে তার নির্জনতা খোঁজার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, সেই মিশনটা কেমন শুরু হলো সেটা দেখা। আচ্ছা, তাহলে শুরু করি ওই সিনটা দিয়ে। শওকত সাহেব ট্রেন থেকে নামলেন ঠাকুরকোনা স্টেশন। মেঘলা একটা দুপুর, আকাশটা কেমন থমথমে। হ্যাঁ, যেন বৃষ্টি হবে। ময়মনসিংহ থেকে খুব বেশি দূরের রাস্তাও না, ঘণ্টা ৩ কিন্তু আবহাওয়াটাতে যেন একটা অন্যরকম ইশারা, তাই না? হুম। আর নেমেই একটা ছোট্ট গন্ডগোল। ঠিক স্টেশনে নেমেছেন কিনা সেই দ্বিধা। সহযাত্রী তাড়া দিচ্ছিল। আর তার মধ্যে দুটো পানির বোতলের একটা ট্রেনেই রয়ে গেল। আপাতদৃষ্টিতে খুব ছোট ঘটনা, কিন্তু মনে হয় যেন গ্রামীণ জীবনের ওই অপ্রত্যাশিত বাঁকগুলোর একটা পূর্বাভাস। কি বলেন? ঠিক। আর নেমেই দেখা হলো একজনের সাথে, মোফাজ্জল করিম। মনে আছে, আষাঢ় মাসের গরমেও কালো কোট পরে আছেন, অসম্ভব রোগা একজন মানুষ। এসেই পরিচিত হতে চাইলেন। শওকত সাহেবের কিন্তু প্রথম দেখাতেই মনে হলো এই লোকটা সমস্যা করবে। হ্যাঁ, তার ওই যে ২০ দিনের একটা নির্জন বাসের প্ল্যান ছিল। সেটা বোধহয় শুরুতে একটু ধাক্কা খেল। ময়নাতলা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হ্যান্ডশেকের জন্য যেভাবে দুটো হাত বাড়িয়ে দিলেন, শওকত সাহেব মনে মনে যেটাকে বলছেন মোসাহাবা, হ্যান্ডশেকের দেশি ভার্সন আর কি। যার পরের ধাপ কোলাকুলিও হতে পারে। শওকত সাহেবের শহরে মন তো এসবে অভ্যস্ত না। এখানেই কিন্তু প্রথম একটা কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, শহরের ওই দূরত্ব বজায় রাখার ব্যাপারটা আর গ্রামের এই আন্তরিকতা, যেটা কখনো কখনো একটু বেশি মনে হয়, অন্যের ব্যাপারে নাক গলানো পর্যায়ে চলে যায়। তাই তো তিনি হাত না দেখার ভান করলেন। আর তার বিরক্তিটা আরও বাড়ল যখন করিম সাহেব ওই ফেলে আসা পানির বোতলটা উদ্ধার করতে ছুটলেন। যেন কত দামি জিনিস, হিরে জহরাত। এটা কি সরলতা, নাকি একটু অতি বাড়াবাড়ি? কি মনে হয়? হুমায়ুন আহমেদ তো প্রায়ই এমন চরিত্র আনেন তার লেখায়। হ্যাঁ, এই যে অতি উৎসাহ করিম সাহেবের, স্টেশন মাস্টারকে বলছেন বারহাট্টায় টেলিগ্রাফ করে বোতল ফেরত আনার ব্যবস্থা করবেন। এমনকি স্কুল ছুটি দিয়ে ছাত্রদের নিয়ে এসে লেখককে অভ্যর্থনা জানানোর প্ল্যান। একদিকে এটা হয়তো গ্রামের মানুষের ওই অতিথি আপ্যায়ন বা কোনো পরিচিত মানুষ এলে যে একটা আদিক্ষেতা থাকে, সেটা দেখাচ্ছে। কিন্তু শওকত সাহেবের মতো একজন আগন্তুকের কাছে এটা তো খুবই বিরক্তিকর। এখানে কি লেখকের কোনো স্যাটায়ার আছে? মনে তো হয়। শওকত সাহেবের তো মনে হচ্ছে আচরণটা বেয়াক্কেল আর বিপজ্জনক। তার নির্জনতার খোঁজে আসাটা যেন শুরুতেই ভুল মনে হচ্ছে। এরপর করিম সাহেব প্রায় জোর করেই তাকে নিয়ে গেলেন স্টেশন মাস্টারের ঘরে চা খেতে। এবং সেখানেও একই ধরনের অভিজ্ঞতা। স্টেশন মাস্টারও খুব বিনয়ী, থলথলে শরীর, নিজের চেয়ার ছেড়ে টুলে বসলেন। তারপর শুরু করলেন তার মফস্বল জীবন নিয়ে আক্ষেপ। ৯ বছর ধরে নাকি এই জঙ্গলে পড়ে আছেন, বদলির চেষ্টা করেও লাভ হয়নি। নাচালস্ব পাত্তা দেয় না, এই সবার কে। একদিকে করিম সাহেবের উৎসাহ, অন্যদিকে স্টেশন মাস্টারের আক্ষেপ, দুটোই যেন দুরকমের বাছালতা। শওকত সাহেব প্রসঙ্গ পাল্টানোর জন্য পাশের শিরিষ গাছটার কথা বললেন। কিন্তু স্টেশন মাস্টার সেটাও টেনে নিলেন নিজের দুঃখের গল্পে। গাছের ডাল পড়ে চাল নষ্ট হয়েছে, মেরামতের চিঠি ঢাকায় পৌঁছায় না। কারণ মফস্বলের চিঠি নাকি আলাদা ফাইলে যায়। এই যে কথাগুলো, এগুলো কিন্তু শুধু চরিত্রের বৈশিষ্ট্য না, একটা বড় ছবিও দেখাচ্ছে। হ্যাঁ, মফস্বলের প্রতি শহরে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা অবহেলা থাকে, সেটা স্টেশন মাস্টারের কথায় বোঝা যায়। আবার এটাও দেখা যায় এই এলাকার মানুষজন যেন কথা বলার সুযোগ পেলে আর থামতেই চায় না। শওকত সাহেব তো মনে মনে ভাবছেন ভুল জায়গায় এসেছেন, নির্জনতা খুঁজতে। এখানকার মানুষ কথা বলতে বড্ড ভালোবাসে। তিনি একটু স্বস্তি পেলেন যখন করিম সাহেব নৌকার খোঁজে গেলেন, নইলে দুজনের মধ্যে কথা বলার কম্পিটিশন শুরু হয়ে যেত হয়তো। তবে এর মধ্যেও শওকত সাহেবের চোখ কিন্তু সজাগ, তিনি চারপাশটা দেখছেন। স্টেশন ঘর থেকে বেরিয়ে বৃষ্টি দেখছিলেন, তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। ওই যে বিরাট শিরিষ গাছটা, অনেক ডাল খালি, কিন্তু গোটা ছয়েক কাক একটা নির্দিষ্ট ডালেই গা ঘেঁষাঘেঁষি করে বসে ভিজছে। কেন? স্টেশন মাস্টারের ব্যাখ্যাটা তো খুব সরল। পশু পাখির বুদ্ধি কম।
একজন যেখানে বসে বাকিরাও সেখানে। কিন্তু শৌকত সাহেবের মন এটা মানতে চায় না। তিনি দেখছেন আরও কাক এসে ওই ডালটাতেই বসছে। কাছে কোথাও বাজ পড়ল, কিন্তু কাকগুলো ভয় পেল না। তার মনে হচ্ছে ওরা হয়তো বোঝে বাজের শব্দটা কি, কোথায় হচ্ছে, প্রকৃতির সাথে ওদের এই যে একটা যোগাযোগ। এটা তাকে একটু হলেও নাড়া দেয়। এই ছোট পর্যবেক্ষণটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা শওকত সাহেবের চরিত্রের একটা অন্য দিক তুলে ধরে। ঠিক, তিনি শুধু বিরক্তই হচ্ছেন না, তিনি চারপাশের প্রকৃতি, প্রাণীজগৎ এগুলোর সূক্ষ্ম দিকগুলোও খেয়াল করছেন, ভাবছেন। এটা তার লেখক সত্তার পরিচয় দেয়। তার বিরক্তিটা আসলে মানুষের ওই অবাঞ্ছিত কোলাহল নিয়ে, পরিবেশ নিয়ে ততটা নয়। এরপর নৌকার ব্যবস্থা হলো, বেশ বড় নৌকা। ভেতরে বিছানাপত্র সব রেডি, তোশক, চাদর, বালিশ, এমনকি কোলবালিশও। করিম সাহেব বাড়ি থেকে সব নিয়ে এসেছেন শওকত সাহেবের আরামের জন্য। টিফিন ক্যারিয়ারে খাবারও এসছে। নৌকার চুলায় গরম করা হচ্ছে। গ্রামীণ আতিথেয়তার একটা চরম রূপ আর কি। কিন্তু এই আপ্যায়নের সাথেই আবার কথার স্রোত। করিম সাহেব শুরু করলেন বন্যা, তরকারির ঝাল, নিজের গাছের কাঁচামরিচ এসব নিয়ে। শওকত সাহেবের তো ভেজা কাঠের ধোঁয়ায় চোখ জ্বলছে। তার চেয়েও বেশি অস্বস্তি হচ্ছে এই অনর্গল কথায়। একসময় তিনি আর আপতে না পেরে বেশ সোজাসুজি বলে ফেললেন করিম সাহেবকে যে তিনি মানুষজনের সাথে কথা বলতে তেমন পছন্দ করেন না, চুপচাপ থাকতে ভালোবাসেন। এখানে এসেছেন নিরিবিলিতে কাজ করতে, দেখতে চান নতুন পরিবেশের কোনো প্রভাব লেখায় পড়ে কিনা। তার শুধু নিরিবিলি দরকার। করিম সাহেব অবশ্য বললেন যে তিনি সেটা বুঝেছেন, স্টেশন মাস্টারকেও নাকি বলেছেন। কিন্তু তারপরই আবার বললেন, গ্রামের লোক যদি আসেও তারা সন্ধ্যার পর আসবে দু একটা মূল্যবান কথা শুনতে। এই মূল্যবান কথা শোনার আগ্রহ, এটাও গ্রামীণ সমাজের একটা দিক। মানে বাইরের জগৎ থেকে আসা বা জ্ঞানী মনে হওয়া মানুষের কথা শোনার একটা কৌতূহল। শওকত সাহেব আরও পরিষ্কার করে বললেন যে তিনি কোনো মূল্যবান কথা জানেন না, আর তার মধ্যে বিনয় ব্যাপারটা কম। কিন্তু এত সরাসরি কথাতেও করিম সাহেবকে দমানো গেল না। খাওয়ার সময় তিনি নিজেই শওকত সাহেবের পাতে ভাত তরকারি তুলে দিচ্ছেন। এমনকি নিজের হাতে লেবু চিপে দিলেন। আর এই লেবু চিপে দেওয়ার ঘটনা থেকেই শুরু হলো তার সেই বিখ্যাত বাজা লেবু গাছের গল্প। হ্যাঁ, 6টা গাছের মধ্যে 2টোতে ফুল আসে, ফল হয় না। মেয়ে বলেছে বলে গাছ কাটতে পারেননি। কারণ বাজা মেয়ে মানুষদের কি কেটে ফেলা হয়? কি অদ্ভুত যুক্তি! তারপর তার এক নিঃসন্তান ফুপুর গল্প। আজমির শরীফ থেকে আনা লাল সুতোর গুণে নাকি তার সন্তান হয়েছিল। সেই বিশ্বাসে তিনি ভাবছেন লেবু গাছ দুটোকেও আজমিরে পাঠাবেন কিনা। এখানে শওকত সাহেবের মন্তব্যটা কিন্তু দারুণ শ্লেষাত্মক। নিশ্চয়ই হতে পারে আপনি একটা টবে গাছ দুটাকে আজমির শরীফে নিয়ে যান, লাল সুতা বেঁধে আনুন। করিম সাহেব কি রসিকতাটা ধরতে পেরেছিলেন? মনে হয় না। অংশটা একই সাথে হাসির এবং করুণও। গ্রামের মানুষের সরলতা, কুসংস্কার আর শহরে মানুষের শ্লেষ। হুমায়ুন আহমেদ এই মিশ্রণটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই ঘটনাগুলো দিয়ে লেখক শুধু চরিত্র আঁকছেন না, তিনি আসলে গ্রামীণ সমাজ, তাদের বিশ্বাস অবিশ্বাস, সারল্য, আবার একই সাথে অন্যের ব্যক্তিগত জায়গায় ঢুটে পড়ার যে প্রবণতা, এই সবকিছুই তুলে ধরছেন শওকত সাহেবের বিরক্ত কিন্তু খুব অবজার্ভিং চোখের মাধ্যমে। এরপর পোস্ট অফিসের কথা উঠল। শওকত সাহেব স্ত্রীর কাছে চিঠি পাঠাতে চান। করিম সাহেব জানালেন তাদের গ্রামে পোস্ট অফিস নেই, শিবপুরে আছে। পোস্ট অফিসের জন্য দরখাস্ত দেয়া হয়েছে। কার মাধ্যমে জানেন? পোস্টমাস্টার জেনারেলের এক শালার মাধ্যমে, যিনি তাদের গ্রামেই বিয়ে করেছেন। এই যোগাযোগের সূত্র ধরে কাজ হাসিলের চেষ্টা, এটাও তো গ্রামীণ সংস্কৃতির একটা চেনা ছবি। একদম। শেষ পর্যন্ত শওকত সাহেব নৌকার ভেতরে বসেই চিঠি লিখতে শুরু করলেন। বাইরে তখন ঝুম বৃষ্টি, মাঝিরা নিজেদের মতো নৌকা বেয়ে চলেছে। আর করিম সাহেব ছাতা মাথায় বাইরে বসে আছেন, পাছে তার জন্য লেখকের অসুবিধে হয়। এই বৈপরীত্যটা দেখুন, একদিকে এত কথা বলে বিরক্ত করছেন, অন্যদিকে লেখকের সুবিধার জন্য এতটা চিন্তিত। আর এই চিঠিটা, যেটা তিনি স্ত্রী কল্যাণীয়াতে লিখছেন, পেন্সিলে, কাঁচা, কিন্তু গোটা গোটা অক্ষরে। এটা যেন শওকত সাহেবের ভেতরের মানুষটাকে একেবারে খুলে দিচ্ছে। ঠিক তাই। বাইরের ওই বিরক্তি, ওই কাঠিন্যের আড়ালে যে চিন্তাগুলো, উদ্বেগগুলো, সম্পর্কের টানাপড়েন, সব বেরিয়ে আসছে। তার অতিরিক্ত উৎসাহে নিজের অস্বস্তির কথা লিখছেন, লেবু চিপে দেওয়ার ঘটনাটাও বলছেন। কিন্তু তার পাশাপাশি উঠে আসছে স্ত্রীর মুখের বিষণ্ণতার কথা, আসার সময় খেয়াল করেও যেটা জিজ্ঞেস করেননি। নিজের দোষ স্বীকার করছেন, ইদানিং নাকি স্ত্রীর কথা তিনি মন দিয়ে শোনেন না। স্ত্রীর ওই তুলনাটা খুব মন খারাপ করার মতো।
তাকে কিছু বলা আর গাছকে কিছু বলা নাকি একই। গাছ না শুনলেও পাখি শোনে, কিন্তু তিনি কিছুই শোনেন না। এই উপলব্ধি থেকেই কি তিনি নিজের সংসারটাকে দুটো আলাদা দ্বীপের মতো দেখছেন? একটায় তিনি একা, অন্যটায় স্ত্রী সন্তানেরা? মনে হয় এই যে তিনি একা এসেছেন, এটা তাই শুধু লেখার জন্য নয়, এই বিচ্ছিন্নতা বা দূরত্ব নিয়ে ভাবারও একটা সুযোগ হয়তো। তিনি লিখছেনও তো। লেখালেখির ফাঁকে তিনি তাদের জীবন নিয়েও ভাবতে চান। এই অংশটা শৌকত সাহেবের চরিত্রে একটা অন্য মাত্রা যোগ করে। চিঠিতে তার ক্লান্তি, তার দোটনার কথাও বোঝা যায়। শহরের একঘেয়েমিতে তিনি ক্লান্ত। কিন্তু এই নতুন পরিবেশ সেই ক্লান্তি কাটাবে নাকি আরও বাড়াবে, তা নিয়ে তিনি নিশ্চিত নন। এরই মধ্যে তার হোমসিক লাগছে। মেয়ের জ্বরের কথা মনে পড়ছে। বাড়ি থেকে বেরোনোর আগে মেয়ের কপালে চুমু না দেওয়ার আক্ষেপটা তাকে কষ্ট দিচ্ছে। থাকার জায়গাটা কেমন হবে সেটাও তিনি জানেন না। করিম সাহেবকে জিজ্ঞেস করেননি, যদি আবার কথার ঝড় শুরু হয়। স্ত্রীকে লিখছেন, জায়গা পছন্দ হলে আসতে লিখবেন। কিন্তু তার মন বলছে জায়গা পছন্দ হবে না। এই অনিশ্চয়তা, এই অস্বস্তি নিয়েই তার যাত্রাটা শুরু হলো। তাহলে এই প্রথম পর্ব থেকে আমরা কি দেখলাম? শওকত সাহেব এসেছেন নির্জনতা খুঁজতে, লেখার খোরাক খুঁজতে। কিন্তু শুরুতেই পড়লেন এক অন্যরকম কোলাহলের মধ্যে। মানুষের অনর্গল কথা, অতিরিক্ত আন্তরিকতা, যা তাকে বিরক্ত করছে। মুফাজ্জল করিম বা স্টেশন মাস্টারের মতো চরিত্রগুলো তার প্ল্যানটা যেন শুরুতেই ভেস্তে দিতে বসেছে। কিন্তু একই সাথে আমরা তার ভেতরের জগৎটাও দেখলাম। তার পর্যবেক্ষণ ক্ষমতা, প্রকৃতির প্রতি আগ্রহ। আর চিঠির মাধ্যমে তার ব্যক্তিগত চিন্তা, পরিবারের টান, সম্পর্কের জটিলতা নিয়ে ভাবনা, আর এই পুরো যাত্রাটা নিয়ে তার দ্বিধা। গল্পটা শুধু বাইরের ঘটনার নয়, ভেতরের টানা পড়েনেরও। কিছু দৃশ্য বা মুহূর্ত সত্যি মনে গেঁথে থাকে। ওই যে শিরীষ গাছের ডালে কাকদের বসে থাকা, করিম সাহেবের ওই অবিরাম কথা আর সেবা করার চেষ্টা, স্টেশন মাস্টারের মফস্বল নিয়ে আক্ষেপ, নৌকার বিছানায় কোলবালিশের উপস্থিতি। আর সবশেষে স্ত্রীর কাছে লেখা ওই লম্বা অকপট চিঠিটা। হুমায়ুন আহমেদ এই ছোট ছোট ডিটেলসের মধ্য দিয়েই চরিত্র আর পরিবেশকে জীবন্ত করে তোলেন। এই পর্বটা পড়ার পর মনে প্রশ্ন আসেই, শওকত সাহেবের এই নির্জনতা খোঁজার চেষ্টা কি সফল হবে? এই গ্রামীণ সারল্য বা বাচালতা কি তাকে আরও বিরক্ত করে তুলবে, নাকি এর মধ্যেই তিনি লেখার নতুন কোনো উপাদান খুঁজে পাবেন? সেটাই। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। শওকত সাহেব যে শহরের একঘেয়েমি থেকে মুক্তি পেতে এসেছিলেন, তার বদলে তিনি পেলেন গ্রামের মানুষের এই অবিরাম সঙ্গ আর আন্তরিকতা। যে নির্জনতা তিনি খুঁজছিলেন সেটা তো পেলেন না। এই যে অপ্রত্যাশিত সামাজিকতা, এই কোলাহল, এটা কি তার সৃষ্টিশীলতা কি বাধা দেবে, না কি এই অচেনা তবেই তার লেখায় বা ভাবনায় এমন কোনো নতুন দিক খুলে দেবে যা তিনি আশাই করেননি? এই দ্বন্দ্বটাই কি তাকে নতুন কিছু বুঝতে সাহায্য করবে? এই প্রশ্নটা নিয়েই হয়তো আমরা নীল অপরাজিতার পরের অংশে যাব। দেখা যাক শওকত সাহেবের এই যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়।